সালটা 1984। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে নিজের রাজনৈতিক উত্তোলন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী। কেন্দ্র যাদবপুর। যাদবপুর কোনো সময় কোনো একটি দলের প্রতি তাদের নিজেদের মত প্রকাশ করেছে এমনটা সেই অর্থে দেখা যায়নি। কোনো সময় সুজন চক্রবর্তী এখান থেকে সাংসদ হয়েছেন, কোনো সময় কবির সুমনকে দেখা গেছে এখান থেকে সাংসদ হতে, আবার কোনো সময় দেখা গেছে কৃষ্ণা বসু এখান থেকে সাংসদ হয়েছেন। এবারে সেই যাদবপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, যার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কভার ফটোতে লেখা রয়েছে সায়নের একটি গানের লাইন, রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো সীমা নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। আর সেই সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলবো। এই যে সৃজন, মাটির পরে দুটি পা রাখার জন্যই কি এসএফআই এর রাজ্য সম্পাদকের পদ ছেড়ে দিয়ে একদম খোদ মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা চেষ্টা? আমাদের তো পার্টি ঠিক করে এবং পার্টি দায়িত্ব দেয়। এসএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করাকালীনই গত বিধানসভায় সিঙ্গুরে লড়াই করেছি। সুতরাং নতুন কিছু ব্যাপার না, কিন্তু যাদবপুর চেনা এলাকা, সেই অর্থে ঘরের মাঠ এবং যাদবপুরের যে গরিমা, যে ঐতিহ্য তুমি বললে, দিকপাল সাংসদরা অতীতে থেকেছেন। মমতা ব্যানার্জি তার সংসদীয় রাজনীতির জীবনে সাংসদ হিসেবে ভোটে হেরেওছেন একবারই, সেটা যাদবপুর থেকে মালিনী ভট্টাচার্যের কাছে, সোমনাথ চট্টোপাধ্যায় থেকে সুজন চক্রবর্তী। তো এই সমস্তটা মাথায় রেখে যাদবপুর মানে তো নির্দিষ্ট অন্য গুরুত্ব, আমি তার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছি। একটা কন্ট্রোভার্সি কোথাও কোথাও কোনো মহল বলছে তোমার জন্য সুজনদাকে দমদমে গিয়ে দাঁড়াতে হলো। সুজনদা আমার অভিভাবক, আমার নেতা, এবং যারা একটু খোঁজ রাখে তারা জানে যে সুজনদা শুধু আমার রাজনীতির নেতা নন, সুজনদা আমার জীবনের অভিভাবক। তো আমি সুজনদাকে আমিও এই প্রশ্নটা করেছিলাম যে তুমি তো এখানেই দাঁড়াতে পারতে। তো সুজনদা বলেছেন যে তুই লড় ভালো করে, সাথে আছি, দমদমে পার্টির সিদ্ধান্ত, দমদমটাও দেখতে হবে, যাদবপুরটাও দেখতে হবে। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এই ধরনের নেতাদের তো আসলে 42টা কেন্দ্রই দেখতে হয়। তো তার মধ্যেও কোথাও কোথাও একটু বাড়তি নজর। আমি সুজনদার সাহায্য প্রত্যাশা করব, সুজনদার কি বলবো, সমর্থন, আশীর্বাদ, ভালোবাসা, যাই বলো, সেই সবটা নিয়েই যাদবপুরে লড়াই করব। প্রচার জোর কদমে তুমি প্রচার চালাচ্ছ, প্রচারে মূলত কোন কোন বক্তব্যগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছো? আমার প্রচার বিরাট আড়ম্বরপূর্ণ নয়। ইলেকটোরাল বন্ডের টাকা আমার পার্টির কাছে নেই এবং তার প্রয়োজনও আমরা বোধ করি না। আমার প্রচার নিবিড়, মানুষের কাছে যাওয়ার মতো, এবং সরাসরি কথা বলে রুজি রুটির সমস্যা সমাধান করতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তোমার মানে রাজনীতিবিদের কাজ হওয়া উচিত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দামের প্রশ্নটাকে ডিল করা, চাকরি, বেকারত্ব। এই যে আমার বয়সে অসংখ্য ছেলেমেয়ে একটা স্তর অবধি পড়াশোনা করেছে, কাজের কোনো নিশ্চয়তা নেই। কোথাও হোমগার্ডের কাজ করছে, কোথাও কাবাবের দোকান দিয়েছে, কোথাও ওলা উবের বা সুইগি জোম্যাটোতে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কল সেন্টারে কাজ করছে। একটু যারা সচ্ছল পরিবারেও কাজ, সচ্ছল চাকরিও করছে, তাদেরও কোনো জব সিকিউরিটির প্রশ্ন নেই। যত তুমি গ্রামের দিকে যাবে, একটা বিপুল অংশের তরুণ প্রজন্ম ক্ষেত মজুরের কাজ আর কদিন, মাসে 3 মাস, 4 মাস, বছরে। বাকিটা বিভিন্ন ধরনের অনিশ্চিত কাজের মধ্যে থাকা। কৃষি থেকে আয় কমছে। এই সমস্ত ব্যাপার, এটা তো নীতি, এটা তো পলিসির প্রশ্নে অ্যাড্রেস করতে হয়। এই খুব রিসেন্টলি দেখা গিয়েছে যে ব্রিটিশ আমলে ভারতে যা অসাম্য ছিল তার থেকে বেশি অসাম্য বেড়ে গেছে, বৈষম্য বেড়ে গেছে মোদী সরকারের আমলে। এবং মমতা ব্যানার্জি, তার সরকার প্রতি পদে যেভাবে দুর্নীতি, মানে দুর্নীতি এবং বেনিয়ম এমন জায়গায় গিয়েছে, কোভিডের সময় যাদবপুরের প্রাক্তন গত টার্মের যিনি এমপি, তখন ইনকামবেন্ট এমপি, তিনি পর্যন্ত ভুল ভ্যাকসিন পেয়ে গিয়েছিলেন, মনে আছে? ফলত এই পরিবেশ থেকে মানুষের কাছে রুজি রুটির সমস্যা সমাধানের দাবি দেওয়া, রুটি কাপড়া মাকান কা মুদ্দা,
গার্ডেন রিচে ফ্ল্যাট বানানো, বেআইনি ফ্ল্যাট বানানো, এটাও রাজনীতিবিদদের কাজ হতে পারে না। গরুর দুধে সোনা খুঁজে পাওয়াটাও রাজনীতিবিদদের কাজ হতে পারে না। রাজনীতিবিদদের কাজ মানুষের পরিষেবা, রাস্তাঘাট, জল, কল, আলো এবং অর্থনীতি, তার বেকারত্ব, শিক্ষা, এই এত এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতাল, রেল, বাস ইত্যাদি, যা পাবলিক এন্ডে যা যা করণীয় সেইগুলো করা। এই প্রশ্নগুলো পিছনে চলে গেছে বামপন্থীরা দুর্বল হওয়ার ফলে। সন্ধ্যাবেলা টিভি চ্যানেল খুললে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যত শোনা যায়, তার থেকে বেশি আলোচনা হয় হচ্ছে পিসির সাথে ভাইপোর কী সমীকরণ, কে পিছন থেকে ঠেলে ফেলে দিল, ভাইকে উনি ত্যায্য করলেন, ভাই আবার কি বলল। এই কিউ কি সাজভি কবি বহুথির চরিত্র হয়ে যাওয়া তো রাজনীতিবিদদের কাজ নয়। ফলত রুটি রুজির সমস্যা সমাধান করার সংকল্প নিয়ে মানুষের কাছে যাচ্ছি, এটাই আমার ক্যাম্পেনের মোদ্দা কথা। একটা বিষয়, যাদবপুর, সেখানে আমরা দেখেছিলাম যে উদ্বাস্তু আন্দোলনের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই যাদবপুর বিধানসভা বা যাদবপুরের পুরো এলাকা, তুমি যদি বলো সেই অর্থে। সেখানে দাঁড়িয়ে সিএ লাগুর বিষয়টা সামনে আসছে, এই বিষয়টা কি প্রচারে কোথাও নিয়ে যাচ্ছ তুমি? দেখো, প্রথমত 5 বছর ধরে আইন প্রণয়ন করতে পারলো না। যেই ইলেকটোরাল বন্ড বেরোলো, যেই এই কোটি কোটি টাকার গোলমাল বেরোলো, এবং এত পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি আমি বিদ্যুতের দাম বেশি দিচ্ছি, সেই বাড়তি টাকা বিদ্যুতের কোম্পানি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপিকে দিয়ে দিচ্ছে। তুমি আমি ওষুধের দাম বেশি দিচ্ছি, সেই বাড়তি টাকাটা এতদূর অমানবিক, ওষুধের দাম বাড়িয়ে ওষুধ কোম্পানির থেকে সেই টাকাটা ইলেকটোরাল বন্ডে ঢুকছে। তো কথা হচ্ছে যে ইলেকটোরাল বন্ডের এই যে ভয়ানক দুর্নীতি, এটাকে কাভার আপ করার জন্য এখন লাস্ট মোমেন্টে এসে নজর অন্যদিকে ঘোরানোর জন্য সিএএ লাগু। সিএএতে যারা অ্যাপ্লাই করবেন তারা তো সেই মুহূর্তে এটা মেনে নেবেন যে আমি এতদিন নাগরিক ছিলাম না, তাহলে তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, তাদের আধার কার্ড ইত্যাদি কী হবে? এই এক বিজেপির এমএলএ শুনছি বলছে যে আমি অ্যাপ্লিকেশন করব। তা আপনি এমএলএ, আপনি পাবলিকের ট্যাক্সের পয়সায় গাড়ি চড়েন, মাইনে পান, নাচনকোদন করেন, আপনি নাগরিক নন। আধার কার্ড দেখিয়ে ভোট দেওয়া যায়, কিন্তু আধার কার্ডের তলায় লেখা আছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তা বেনাগরিকরা ভোট দিচ্ছে, তাদের ভোটে বিজেপি তৃণমূল সরকার করছে। আমরা সকলের নাগরিকত্বের পক্ষে। এই যা মানুষ, গরিব মানুষ বিশেষত, দেখো সিএএ হিন্দু মুসলমানের প্রশ্ন না। সিএএ হিন্দু মুসলমানের জামা পরে আসলে গরিব মানুষের বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, কাজের অধিকার, সমস্ত কিছু লুট করার তাল। গরিব মুসলমান তো বটেই, গরিব হিন্দু উদ্বাস্তু সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেওয়ার তাল। আসামে কি হলো? 6 লক্ষ মুসলমান বাদ গেল আর 12 লক্ষ হিন্দু বাদ চলে গেল এনআরসি হওয়ায়। ফলত এই যে প্যান্ডেমোনিয়াম, এটাকে সামনে রেখে পোলারাইজেশন তৈরি করা বিজেপির চাল। তৃণমূলও এই ধরনের খেলায় অভ্যস্ত, তাদেরও পোয়াবারও যদি রুজি রুটির প্রশ্ন থেকে এইসবের দিকে আলোচনাটা সরে যায়। নেতাজি নগরে এক যুবক, তিনি শুনলাম যে সিএএ নিয়ে আতঙ্কে মারা গেছেন, তৃণমূলের লোকেরা তার বাড়িতে গেছে। তা আমি তো ওখানেই গিয়ে প্রশ্ন করলাম যে আচ্ছা, আজকে কেউ আতঙ্কে মারা গেছেন বলে তুমি আসছো, তদন্ত সাপেক্ষ দেখতে হবে, হোয়াট এভার। যেদিন সিএএ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল 10 ডিসেম্বর 2019, সেদিন তোমার যাদবপুরের তৃণমূলের এমপি অনুপস্থিত ছিলেন কেন? ভোট দেননি কেন? 8 জন এমপি অনুপস্থিত ছিলেন কেন? আমরা বামপন্থীরা সংখ্যায় কম ছিলাম, যে কজন ছিলাম উপস্থিত থেকে বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। তাহলে তৃণমূল বিজেপির পোলারাইজেশন তৈরি করা, মেরুকরণ তৈরি করার খেলায় সিএএ ব্যবহৃত হবে। আমরা মানুষের কাছে আবেদন করছি, ভয় পাবেন না, আমরা আছি সাথে। কারো বাপের ক্ষমতা নেই আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার, আপনার ভিটে মাটি, জমি, চাকরি, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার। এই নির্বাচনে রুজি রুটির লড়াইয়ের প্রশ্নে ফোকাস করে আসুন, তৃণমূল বিজেপিকে পরাস্ত করি। এইখানে দাঁড়িয়ে তো তৃণমূলের তরফ থেকেও বা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সিএর বিরোধিতা করছেন, এবং তুমি যেটা বললে সেটা তথ্য অনুযায়ী সঠিক থাকলেও মানুষের তো স্মৃতি অতটা পোক্ত নয় যে তারা মনে রাখবে যে হ্যাঁ তারা ভোট দেয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সিএ এর বিরোধিতা করছে, তো সেখানে দাঁড়িয়ে তোমার বক্তব্য কেন বা বামপন্থীদের বক্তব্য আলাদা করে শুনবে কেন মানুষ? তার কারণ আমরা এই বিরোধিতায় সৎ, ওরা অসৎ। এই যে ক্যা ছি ছি বলে, ক্যা মানে কি? ক্যারিকেচার ক্যাম্পেন, কার্টুন ক্যাম্পেন। ওটা তো সিরিয়াসনেস নেই। সিরিয়াসনেস থাকলে ওখানে বলছে ক্যা ছি ছি, আর এদিকে পার্লামেন্টে এমপিরা ভোট দিচ্ছে না। এদিকে বনগাঁয়, রাজারহাটে ডিটেনশন ক্যাম্পের জমি ঠিক হয়ে যাচ্ছিল, মনে আছে? বাজারে খবর বেরিয়ে গিয়েছিল, কিষাণ মান্ডিগুলোকে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য খোঁজ করতে শুরু করিয়ে দিয়েছে তৃণমূলের সরকার।
কোথায় কোথায় এনপিআরের জন্য খোঁজখবর শুরু হয়ে গেল। তাহলে তৃণমূলের এগুলো হলে ফায়দা। তৃণমূল সংখ্যালঘু মানুষকে পোলারাইজ করবে, বলবে যে ওই দেখো বিজেপি চলে আসছে, জুজু দেখিয়ে ভোট নেবে। আর বিজেপি আবার সেই পাল্টা পোলারাইজেশনে এই হিন্দুরা তাহলে আমাদের ভোট দাও। দুই পক্ষেরই মিলিজুলি আন্ডারস্ট্যান্ডিং এটা। আমি বলছি সিএএকে সর্বতভাবে প্রতিরোধ করতে হবে। সিএএ যেন গরিব মানুষের আমও গেল ছালাও গেল, তিনি সিএএর থেকে বাঁচলেনও না, আবার তৃণমূল বিজেপি তাকে নিয়ে সিএএকে ব্যবহার করে পোলারাইজেশন করিয়ে মানুষকে রাজনীতির বোড়ে বানিয়ে ভোটের বোড়ে বানিয়ে ফেললো। সেটাও যাতে না হয় সেটাও সতর্ক দৃষ্টিতে নজর রাখা দরকার। আমরা এই লড়াইটায় অনেক বেশি কনসিস্টেন্ট এবং আমরা এই লড়াইটায় অনেক বেশি সৎ। এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করে তৃণমূলের কারুর কিন্তু মাথা ফাটেনি। মাথা ফেটেছে দিল্লিতে বিজেপির হাতে আমাদের মেয়েটার, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। কৃষক আন্দোলন যখন হচ্ছে দিল্লিতে বসে 1 বছর ধরে, তৃণমূলের লোকেদের কিন্তু দেখা যায়নি চারা না আশেপাশে। লড়েছে ওই বুড়ো হান্নান মোল্লা কৃষকদের পাশে দাঁড়িয়ে। ফলত বামপন্থীদের বিজেপি বিরোধিতার ইতিহাস অনেক পুরনো। আমাদের নেতা জ্যোতি বসু যেদিন অসভ্য বর্বর বলেছিলেন, সেই দিন তৃণমূলের জন্ম হয়নি। তৃণমূলের জন্ম হওয়ার পরে ফার্স্ট থিং মমতা ব্যানার্জি ডিড বাজপেয়ীর সরকারে গিয়ে যোগদান করা, দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসে থাকা। ফলত আজকে তৃণমূল বিজেপির বিরোধের যে গল্প তোমরা দাঁড় করাচ্ছ, ওরা দাঁড় করাচ্ছে, তোমরা রিফ্লেক্ট করাচ্ছ, সেই গল্পে প্রচুর জল আছে। এখনও বোঝা যাচ্ছে যে এদের একটা সেটিং আছে। এই কারণে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, নজিরবিহীনভাবে গ্রেপ্তার হন, নির্লজ্জভাবে গ্রেপ্তার হন, কিন্তু যাবতীয় ইডি সিবিআই সমস্ত তদন্ত হাজরা মোড় ক্রস করে এসে শ্লথ হয়ে যায়। এই হচ্ছে কথা। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। না, শুধু জেলা কিংবা রাজ্য নয়, এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার। কি বলছে আন্তর্জাতিক বাজার, কোন দেশের কি পরিকল্পনা, না দেখা নয়, শব্দজালে বিভ্রান্ত নয়, সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা। সেই সব যা বিদেশ থেকে দেশ পেরিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষের উপর ফেলে প্রভাব। আসছি আমরা প্রতিদিন ঠিক সকাল 10টায়, 1 ঘন্টায় নখের ডগায় দেশ বিদেশ। তোমার লোকসভা কেন্দ্রে একদিকে যেমন মধ্যবিত্ত শিক্ষিত মানুষের বসবাস রয়েছে, পাশাপাশি একটা গ্রামীণ এলাকাও রয়েছে। ফলে প্রচারের ক্ষেত্রে দুটো জায়গায় এক ধরনের তো প্রচার হয় না। তো কিভাবে প্রচারটাকে নিয়ে যাচ্ছ তুমি? না, কতগুলো কথা তো ঠিকই। তুমি উদ্বাস্তু মানুষের কথা বললে, তাদের কলোনি অঞ্চল এখানে এসে বসানো, যেখানে তুমি আর আমি বসে আছি, আমাদের বাড়ি, এই সমস্ত চত্বর তো লাল ঝান্ডার লড়াইয়ের ফলে এসে উদ্বাস্তু মানুষের এখানে এসে বসবাস, তাদের মাথা গোজা, তাদের শিরদাঁড়া উঁচু করে বাঁচতে শেখা। যত তুমি গ্রামের দিকে এগোবে তত মানুষের পাট্টার প্রশ্ন, জমির প্রশ্ন, রুজিরুটির প্রশ্ন, মাথা উঁচু করে তুই থেকে আপনিতে উত্তরণ হওয়া গরিব মানুষের, এটা তো বামপন্থীদের হাত ধরে হয়েছে। এর আগে তো জমিদারের পায়ের তলায় বসে থাকতো হতো, এবং এই সব অনেক বড় জমিদার এলাকা, এক একটা জমিদারের নামে এখন এলাকার নাম আছে। তা সেই জমিদারের পায়ের তলায় থাকা গরিব মানুষ ৭৭-এর পরে লাল ঝান্ডার হাত ধরে তুই থেকে আপনিতে উত্তরণ হলো তার। সেই ইতিহাস মানুষের মনে পড়ছে আজকে, যখন নতুন করে আবার জমি কেড়ে নিচ্ছে, আবার বর্গা কেড়ে নিচ্ছে, পাট্টা লুট হচ্ছে, এই শাহজাহানরা সন্দেশখালিতে যা করেছে, সেই প্রশ্ন খানিকটা মনে করছে। কৃষিজীবী মানুষের নিজস্ব দাবি দাওয়া, ক্ষেত মজুরের রোজের টাকা, ফসলের দাম, এই যে এমএসপি 1.5 গুণ খরচের, কৃষির খরচের 1.5 গুণ দাম, সার বীজ কীটনাশকের দামের প্রশ্ন, স্কুল কলেজ হাসপাতালের প্রশ্ন, কত স্কুল বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। গ্রামের দিকে তোমার ধরো কথার কথা আমি বলছি, বারুইপুরে একটা হাসপাতাল, সেটাও বামফ্রন্টের সুজন চক্রবর্তীর উদ্যোগে করানো। কিন্তু এখন যেভাবে প্রেশার বাড়ছে, সব মিলিয়ে মানুষের দাবি যে আমাদের আরেকটা চিকিৎসার একটা জায়গা হওয়া দরকার। রেল সংক্রান্ত কতগুলো দাবি দাওয়া আছে,
এইভাবে আস্তে আস্তে যত তুমি শহরের দিকে এগিয়ে আসবে, এর মধ্যে ধরো কিছু আন্ডারপাস, নিকাশি ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার, এইসব দাবি দাওয়া, বড় বড় প্রজেক্টের প্রশ্ন আছে। তৃণমূলের তো এইসবে মন নেই। তৃণমূলের হাতে তো একটা কিচ্ছু নতুন জিনিস হয়নি। তৃণমূলের হাতে নতুন হয়েছে বেআইনি ফ্ল্যাট। কলকাতা পুরসভার একটা ফ্ল্যাটে, এই খবরের কাগজে বেরিয়েছে, 130টা না 150টা ইল্লিগাল কনস্ট্রাকশন হয়ে বসে আছে যাদবপুর বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ডে। তো এই যা বন্দোবস্ত, এখান থেকে মানুষকে বের করার জন্য গ্রামের মানুষের কাছে তার উপযোগী কতগুলো কথা নিয়ে যাচ্ছি আমরা, মফস্বলের মানুষের কাছে তার জীবনের অভিজ্ঞতার সাথে রিলেট করানোর মতো কতগুলো কথা, শহরের যত তুমি যাদবপুর, টালিগঞ্জ ইত্যাদি আসবে, দাবি দাওয়া পাল্টায় কিন্তু মানুষের জীবনের যন্ত্রণা পাল্টায় না। আর এরা যেটা করছে, সমস্ত জীবনের যন্ত্রণাকে একটা 500 টাকা দিয়ে সলিউশন করানোর চেষ্টা করছে। আসলে সলিউশন না, ওটা আসলে ভয় দেখানোর চেষ্টা, যে মানুষকে একেবারে কুঁকড়ে ফেলে, মানুষকে একেবারে ভেঙে চুরে দিয়ে তারপর তার হাতে 500 টাকা দিয়ে বলা যে দেখো তোমার জন্য অনেক করে দিয়েছি। আসলে ওই 500 টাকাটা না দিয়ে বা দিলেও অসুবিধা ছিল না, কিন্তু তার পরিবারের সন্তানের একটা চাকরির বন্দোবস্ত করা, বা তার ছেলেটাকে বা মেয়েটাকে অনেক দূরের স্কুলে না পাঠিয়ে গ্রামের স্কুলটায় পাঠালে একটু খরচাটা কমতো, অন্তত অটো টোটোর খরচাটা কমতো, ভ্যানের খরচাটা কমতো। আলটিমেটলি এইগুলো তো কম্পাউন্ডেড আকারে জিনিসপত্রের দাম যদি কমতো, পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের দাম কমলে, এই এখন ভোটের আগে ঠেকায় পড়ে কমিয়েছে, এতদিন যদি কম থাকতো তাহলে মানুষের ওভারঅল খরচ, মাসিক খরচ কমতো গরিব মানুষের। এই প্রশ্নগুলো না করে, এই প্রশ্নগুলো ডিল না করে লুট, এবং সেই লুট থেকে অ্যাজ ইফ দয়া করছি এমনভাবে একটা 500 টাকা দেওয়া। আমরা মানুষের কাছে বলছি গিয়ে যে ওই 500 টাকাটা আপনার অধিকার, আমরা ওটার লড়াইতে আপনার সাথে আছি। ওটা 500 কেন, ওটা প্রয়োজনে 1000 টাকা হোক, 1500 টাকা হোক, 2000 টাকা হোক, তারপরেও কতগুলো কাজ করার আছে, যেটা সাংসদ হিসেবে আমাদের উইশ লিস্টে আছে। তোমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রয়েছে সায়নী ঘোষ, অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ, যিনি একটা আরএসএসের বেস রয়েছে তার। সেখানে দাঁড়িয়ে প্রার্থীদের, এই ধরনের দুজনের প্রার্থীর বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তুমি? তো প্রার্থীর বিরুদ্ধে লড়াই না, আমি কাস্তে নিয়ে নেমেছি ঘাসফুল আর পদ্মফুল কাটবো বলে। ফলত যে দুজন আছেন, আরও কেউ কেউ থাকতে পারেন, এসইউসিআই সম্ভবত প্রার্থী ঘোষণা করেছে, আরও কেউ হতে পারেন, কেউ নির্দল দাঁড়িয়ে যেতে পারেন, এখনও তো সবটা বোঝা কঠিন। কিন্তু যারাই প্রার্থী হবেন আমার মতোই তাদেরও এখন 2 মাস প্রচুর খাটাখাটনি করতে হবে। ভোটকর্মীদের, তোমাদের সংবাদকর্মীদের, পুলিশ প্রশাসনে যারা আছে, প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সবার কাজটা করুন। আমি কেবল একটাই পাবলিক আবেদন জানিয়েছি মানুষের কাছে, আমাদের দলের কর্মীদের কাছেও, বিরোধী যে দলগুলি তাদের কর্মীদের কাছেও, সবাই মিলে দেখতে হবে যাদবপুরের ঐতিহ্য, যাদবপুরের গুরুত্ব অ্যাজ আ লোকসভা কনস্টিটিউয়েন্সি ভারতের রাজনীতিতে অপরিসীম। এমন কিছু যেন না হয় যাতে করে যাদবপুরের জন্য বাংলার নাক কাটা যায়। এই যে তৃণমূলের এক এমএলএ গিয়ে তৃণমূলের প্রার্থীকে পাশে বসিয়ে বলেছেন যে ভোটের আগে ভোট করিয়ে দেবো ইত্যাদি, আমি তো সেই সব অঞ্চল ঘুরে এলাম, ওগুলো দেখা যাবে, অসুবিধে নেই, আমরা আমাদের মতো করে দেখব। কিন্তু এই সব বলবেন না, আর করার কথা তো স্বপ্নেও ভাববেন না, কারণ করতে গেলে যেটা হবে তাতে করে সব মিলিয়ে যাদবপুরের মান খোয়াবে। সেটা যাতে না হয় সকলের দেখা প্রয়োজন। তারপরে বাকি যে যার মতো ক্যাম্পেইন করি। বাধা দিলে বাঁধবে লড়াই। কেউ যদি গুড় বাতাসা খাওয়াতে আসে তাহলে আমাদের কর্মীরাও পঞ্চায়েতের অভিজ্ঞতা বলছে রসগোল্লা, চমচম, মাখা সন্দেশ নিয়ে বসে থাকবে, অসুবিধে নেই। কিন্তু এটা যাতে মিষ্টি মুখেই সীমাবদ্ধ থাকে আক্ষরিক অর্থে, সেটা দেখার দায়িত্ব সকলের। সৃজন, তুমি জিতবে আশা করছো? মানে মনে হচ্ছে যে এত যে ধরনের টাফ ফাইটের মধ্যে দিয়ে তোমায় যেতে হচ্ছে বা যেতে হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শূন্য, সিপিআইএম বা বামপন্থীরা শূন্য সমস্ত ক্ষেত্রে। সমস্ত ক্ষেত্রে শূন্য, বিধানসভায় যেমন শূন্য, লোকসভায় যেমন শূন্য, জেলের ভিতরেও শূন্য, ইলেকটোরাল বন্ডেও শূন্য, কারচুপির প্রশ্নে লোকে দাঁড়িয়ে ছিছি করছে সেই তালিকাতেও শূন্য। ফলত আমাদের ব্যাংক করার মতো পুঁজি রয়েছে মানুষের কাছে। আমাদের পার্টির ভাবমূর্তি, আমাদের চরিত্র, যাদবপুরের লাল ঝান্ডার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। আমি ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু নিচের রাস্তা, এবং তুমি যাদবপুর লোকসভার যে কোনো মোড়ে দাঁড়িয়ে ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না, নিচের রাস্তা
সামনে যতদূর তোমার ক্যামেরা যাবে, পিছনে যতদূর তোমার ক্যামেরা যাবে, ডান দিকে যতদূর তোমার ক্যামেরা যাবে, বাঁ দিকে যতদূর তোমার ক্যামেরা যাবে, যা হয়েছে সব সিপিএমের তৈরি, যা হয়েছে সব বামফ্রন্টের তৈরি। তৃণমূল এসে বামফ্রন্টের আমলে তৈরি হওয়া কতগুলো জিনিস মেরামত বা মেরামত না করেই নীল সাদা রং করে নিজের নামে চালিয়েছে, এর বেশি কিচ্ছু না। যাদবপুর এতটাই লাল, তুমি যদি যাদবপুরের বিভিন্ন এলাকা দিয়ে ঘোরো, তুমি দেখবে দেওয়াল লেখায় তৃণমূল প্রার্থীর প্রচারে লাল রং ব্যবহার করতে হচ্ছে। নিজের প্রার্থীর মুখ বিজ্ঞাপন দিয়ে তৃণমূল কংগ্রেসকে সেই হোর্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডে লাল রং ব্যবহার করতে হচ্ছে, কারণ সকলে জানে যাদবপুরের ইতিহাস। আমি ইতিহাসে সীমাবদ্ধ থাকায় আগ্রহী নই, কিন্তু এই ইতিহাসটা একেবারে ভুলে গেলেও চলবে না। আমরা জানি কঠিন লড়াই, আমরা জানি সব মিলিয়ে এই যে বিরাট বিপুল টাকা, মাসল ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মিডিয়া ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এদের হাতে, এই সমস্তটা সত্ত্বে বলছি, মাধ্যমিকের আগের রাতে মনে হয়েছিল কাল সম্ভবত পাশ করব না। পাশও করেছিলাম, উচ্চ মাধ্যমিকও দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিকের আগের রাতে মনে হয়েছিল ওরে বাবা এই বোধহয় শেষ। গ্র্যাজুয়েশনের আগের রাত্রে মনে হয়েছিল এই পরীক্ষাটা, কিন্তু আলটিমেটলি মানুষের ওগুলো মনে হয়। কঠিন লড়াই, যেতে তো লোকে, কোনো লড়াই সহজ নয়। ফলত এটাও সহজ লড়াই বলছি না, আমি উড়িয়ে দিচ্ছি না ফুৎকারে, কিন্তু আমরা জিতব এই মনোভাব যাদবপুর আস্তে আস্তে তৈরি হচ্ছে। সেইভাবে লাল ঝান্ডা তৈরি হচ্ছে, মানুষের চোখমুখ তৈরি হচ্ছে। যাদবপুর বামপন্থীদের নতুন করে আবার লাল ঝান্ডা ওড়ানোর দিকে এগোবে বলেই আমার বিশ্বাস। নির্বাচনে লড়াই করতে গেলে একটা অর্থ লাগে, তো সেই অর্থ সংগ্রহের ক্ষেত্রে যেহেতু তুমি বলছো যে নির্বাচনী বন্ড থেকে শুরু করে, এবং আমরা দেখেওছি সেই ক্ষেত্রে, তো সেখানে দাঁড়িয়ে নিজের স্ত্রীর কাছেও কি অর্থ সাহায্য চাইবে নির্বাচনের লড়াইয়ে? হ্যাঁ, আমার স্ত্রী চাকরি করেন, আমার বাবা চাকরি করেন, আমার পরিবারের আরও যারা যেভাবে পারেন প্রত্যেকের কাছেই অর্থ সাহায্য চাইব। কৌটো নাড়াবো, লাল শালু নিয়ে বেরোবো। এ তো ইলেকটোরাল বন্ডে বোঝা গেল যে আমাদেরকে কৌটো নাড়ানো পার্টি বলে ব্যঙ্গ করতো। আমরা গিয়ে রিক্সা চালকের কাছে কৌটো নাড়াই, আর ওরা গিয়ে আদানি আম্বানির কাছে কৌটো নাড়ায়। তাই তো বোঝা গেল বেসিক্যালি সবাই কৌটো নাড়ায়। এ নিয়ে এত, আর আমরা ঢাকঢাক গুড়গুড় না করে প্রকাশ্যে লাল শালু নিয়ে, কৌটো নিয়ে, বালতি নিয়ে বিমান বসু বেরোন, আর ওরা অন্ধকারে পর্দার পিছনে এই কোটি কোটি টাকার মানুষের পেটে লাথি মেরে ওষুধের দাম বাড়িয়ে, বিদ্যুতের দাম বাড়িয়ে, আর অন্যান্য বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে মানুষের থেকে টাকা লুটে ওরা এই টাকাটা তোলাবাজি করে। তো এই তোলাবাজদের বিরুদ্ধে লড়তে গেলে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়তে গেলে অর্থ দরকার বটেই, কিন্তু সেই অর্থ মানুষই আমাদের সাহায্য করবেন। নাজিম হিকমতের লেখা মনে পড়ছে, দুঃসময় থেকে সুসময় মানুষই মানুষকে পৌঁছে দেবে। একটা অন্য প্রশ্নে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচার করতে হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে দুবেলা প্রচার বা বিভিন্নভাবে প্রচার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মনীতি মানছো? আরে আমি খুব খেতে ভালোবাসি, তুমি জানো। এখন সমস্যা হচ্ছে যে সকালবেলা তো বেরিয়ে যেতে হচ্ছে এবং রাত্রি অনেক রাতে ফিরছি, অধিকাংশ দিনই। ফলত রাস্তায় যেখানে যা জুটছে, এখন যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, এটা আমার অ্যাডভান্টেজ যে রাস্তায় যেখানে যা জুটছে আমি খুব আনন্দ করে খেয়ে নিচ্ছি। রাস্তায় যেখানে পারছি একটুখানি শুয়ে যাচ্ছি, দুপুরটা সামান্য, খুব যে শুতে পারছি তা না, 0.5 ঘন্টা 45 মিনিট। একটা ছোটাছুটি তো সব মিলিয়ে আছেই। আমি যে কারণে বললাম যে এটা কেবল আমাদের না, তোমাদেরও এই ছোটাছুটিটা করতে হবে, এবং শুরু হয়ে গেছে সবারই। ফলত সবাই মিলে সুস্থ থাকাটা জরুরি। লাইট ডায়েটের ওপর থাকার চেষ্টা করছি, কিন্তু সেটা তো সব সময় হচ্ছে না। মানুষ অনেক সময় ভালোবেসে কোথাও নিয়ে গেলে সেখানে একটু বাড়তি যত্নআত্তি করছেন। আর বাঙালিদের একটা, বিশেষত বাঙালিদের একটা মজা হচ্ছে যে ভালোবাসা এক্সপ্রেসড হয় কে কতটা খাওয়াতে পারেন তার মাধ্যমে। আরেকটা রসগোল্লা নাও, আরেকটা মাছ দিই বাবা, আচ্ছা আরেক বাটি ডাল নাও। তো এইটা আছে, তার মধ্যে দাঁড়িয়ে সবটা নাও বলতে পারছি না, আর নিজেরও যে সবটা না বলতে ইচ্ছেও করছে তা না। আমি খেতে ভালোবাসি যথেষ্ট, কিন্তু চেষ্টা করছি যে সব মিলিয়ে মানুষের মানে জন্য দৌড়াতে হবে, বসে গেলে চলবে না, সেইটা মাথায় রেখে খানিকটা খাওয়া দাওয়াটা করার। আর একটা কথা আছে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের যাদবপুরেও এমনকি অনেক মানুষ তো ততটা ভালো করে খেতে পান না। সেই গানের লাইন ছিল না, কেউ যদি বেশি খাও খাওয়ার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। ফলত সব খাবার সবসময় গলা দিয়ে নামে না, এটাও ঠিক।
অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমরা এই আলোচনা বা ইন্টারভিউ শেষ করার জায়গায় যাব এবং সেখানে দাঁড়িয়ে তোমার কাছে আমাদের তরফ থেকে একটা অনুরোধ, যে একটা কবিতা যদি তুমি বলো তাহলে বিশেষভাবে বাধিত হব আমরা। এই কবিতাটা লেখা রাজস্থানে কোভিডের সময়, সমস্ত যানবাহন তো বন্ধ, এক ভদ্রলোকের সাইকেল চুরি যায় এবং সাইকেল চুরি যায় যেখানে, সেখানে একটা চিরকুট পাওয়া যায়। সেই সময় মিডিয়াতে খবর হয়েছিল। চিরকুটে লেখা, খুবই কাঁচা হাতের লেখায়, যে মুঝে মাফ কর দিজিয়ে, मैं मजबूर हूँ, আমার সাথে বিকলাঙ্গ বাচ্চা আছে, 10 কিলোমিটার দূরে যেতে হবে তার ওষুধের জন্যে, সমস্ত কিছু বন্ধ, আমার যাওয়ার পয়সা নেই, তাই আমি আপনার সাইকেলটা নিয়ে যেতে বাধ্য হলাম। এই অসহনীয় পরিবেশ থেকে বেরোবো বলেই তো কমিউনিস্ট পার্টি করা, তাই তো এমএলএ এমপি হওয়ার জন্য তো কমিউনিস্ট পার্টি করতে আসা নয়, ওটা চলার পথে একটা ধাপ। তখন এই কবিতাটা আমার লেখা। এই কবিতাটার নাম আমি দিয়েছিলাম কমিউনিস্ট পার্টির কবিতা। এখনও যারা ছায়ার নিচে জিরিয়ে নিয়ে যন্ত্রণায়, এখনও যারা হারিয়ে যেতে চায় না তো গান শোনায়, এখনও যারা আকাশ চিরে বৃষ্টি হতে চাইছে না, আমরা কেবল তাদের, শুধু তাদের কথা বলতে চাই। এখনও অভিযোজনে যারা হয়নি তেমন অভ্যাসী, এখনও যারা শুকিয়ে যাওয়া প্রাণের কাছে প্রত্যাশী, পাল্টে গেছে মূল্য তবু বোধের মায়া ছাড়ছে না, আমরা কেবল তাদের, ঘরে তাদের আলো জ্বালতে চাই। এখনও যারা খরার পাশে জরার পাশে স্বপ্নময়, এখনও যারা ধার ধারে না আর কত ঠিক শক্তি ক্ষয়, এখনও যারা ভাঙছে তবু মারতে পারা যাচ্ছে না, আমরা কেবল তাদের চাপা আগুন মাখা সলতে চাই। আমরা কেবল তাদের আগুন মাখা সলতে চাই। যাদবপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাধারণ মানুষের যে আগুন, সেই আগুনের সলতে হয়ে তার লড়াইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এখন দেখার যে নির্বাচনের ফল যখন ঘোষণা হবে, সাধারণ মানুষ তাকেই সলতে হওয়ার দায়িত্ব ন্যস্ত করলো কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি, যাদবপুর।